তাহলে শুরু করি আমরা। আজকে 17 নাম্বার দিয়ে শুরু করব। প্রেজেন্ট বিলো ইজ ট্রায়াল ব্যালেন্স অফ নাভানা এন্টারপ্রাইজ অন ডিসেম্বর 31st 2018 2018 সালে নাভানা এন্টারপ্রাইজের ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে একটা। তো এই সাইটে আমাদের প্রথমেই সম্পদগুলো এবং ব্যয়গুলো দেওয়া আছে। এগুলো হলো ডেবিট পাশের আইটেম আর এই পাশে ক্রেডিট পাশের আইটেম। ডেবিট পাশের আইটেমের মধ্যে ক্যাশ অ্যাকাউন্ট, রিসিভেবল, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, প্রিপেইড ইন্স্যুরেন্স, অফিস সাপ্লাইজ, তারপরে আছে অফিস ইকুইপমেন্ট, সেলস রিটার্ন, সেলস ডিসকাউন্ট, কস্ট অফ গুডস সোল্ড, স্যালারিজ এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আর হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স আছে। তার মানে এখানে ব্যয় আর সম্পদগুলো আছে, ঠিক আছে। আর এই পাশে সব দায় আর দায় আর কি দেওয়া আছে, মালিকানা সত্ত্বের আর দেওয়া আছে হচ্ছে তোমার আয়, ঠিক আছে। অর্থাৎ এখানে দেখি আমরা কি কি অ্যাকাউন্টস অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, এটাকে বলা হয় কন্ট্রা অ্যাসেট, অর্থাৎ অ্যাসেট থেকে আমাদের বাদ দিতে হয়। 10% মর্গেজ পেয়াবল, বন্দিকে ঋণ দেওয়া আছে 50,000 টাকা, এবং এই বন্দিকে ঋণটা কবে নিছে তার একটা সময় দিয়ে দিয়েছে, এই সময় অনুযায়ী আমাকে সুদ ধরতে হবে। অ্যাকাউন্টস পেয়াবল এটা চলতি দায় এবং সেলস হলো আয়, ঠিক আছে। এই আয়টা দিয়ে আমরা অঙ্ক শুরু করব। তো সমন্বয় যাওয়ার আগে সমন্বয় যাইতে হবে, না হলে তার হবে না। সমন্বয় দেখবো আমরা প্রথমে আমাদের বসাইতে হয় ইনকাম স্টেটমেন্টে, ফার্স্ট বসাইতে হয় সেলস, ঠিক আছে। তো আমরা দেখতেছি সেলস আছে হচ্ছে 6 লাখ টাকা। এই সেলসের সাথে সেলস রিলেটেড কোনো সমন্বয় যদি থাকে সেগুলো আমরা করে নিব। এখন আমরা সেলসের সাথে রেওয়া মিলে একটা সমন্বয় করতে হবে, সেটা হলো সেলস রিটার্ন। তাহলে সেলস 6 লাখ, সেলস রিটার্ন হলো 2000, তাহলে 6 লাখ থেকে 2000 আমরা বাদ দিব। এরপরে সেলস ডিসকাউন্ট আছে, এটাও আমরা কি করব, বাদ দিব, ঠিক আছে। তাহলে সেলসের সাথে দুইটা কাজ, সেলস রিটার্ন বাদ দিব, সেলস ডিসকাউন্ট বাদ দিব, অর্থাৎ 3000 টাকা আমরা বাদ দিব। তাহলে আমরা যদি 6 লাখ টাকা থেকে 3000 টাকা বাদ দেই তাহলে আমাদের থাকবে 5,97,000 টাকা, যেটা কিনা আমরা এই যে এখানে দেখাইছি, ঠিক আছে। 6 লাখ থেকে 3000 বাদ দিছি, 5,97,000 আসছে। এরপরে যেটা করতে হবে সেটা হলো এই যোগ বিয়োগ করে যেটা আমরা পেলাম তার একটা নাম আছে, তার নাম হলো নেট সেলস। এই নেট সেলস থেকে আমরা কস্ট অফ গুডস সোল্ড অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেব। তো বিক্রিত পণ্যের ব্যয় আমাদের অঙ্কে আছে কত টাকা, 3,98,000 টাকা। বিক্রয় থেকে বিক্রিত মূল্যের ব্যয় আমরা বাদ দেব। বিক্রিত মূল্যের ব্যয় 3,98,000 টাকা। এই 3,98,000 কি বসবে নাকি অন্য কিছু বসবে সেটা ডিপেন্ড করতেছে কোশ্চেনের সমাপনী মজুত পণ্য কত দেওয়া আছে তার উপর। তাহলে অঙ্কে আমরা দেখি যে সমাপনী মজুত পণ্য কত দেওয়া আছে। সমাপনী মজুত পণ্য দেখো এখানে কি আছে, কোশ্চেনে এখানে নাই, এখানে দিয়েছে দেখো ক্যাশ এই যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি কত টাকা, 80,000 টাকা, কিন্তু এটার কোনো সমন্বয় প্রশ্নের মধ্যে নাই, ঠিক আছে। সমন্বয়ের মধ্যে মার্চেন্ডাইজ ইনভেন্টরির ইন্ডিং ব্যালেন্স কত সেটা আমাদের কোশ্চেনে নাই। এই জন্য কস্ট অফ গুডস সোল্ডের সাথে কোনো কিছু যোগও হবে না, কোনো কিছু বিয়োগও হবে না। এইখানে একটা জিনিস বিয়োগ করছে, এটারও কারণ আছে কেন বিয়োগ করছে, সেটা সমন্বয় আছে বিদায় একটা বিয়োগ করছে, ঠিক আছে। আমি নর্মালি কি করি, কস্ট অফ গুডস সোল্ড থাকলে তারপর আমরা দেখি কোশ্চেনে প্রারম্ভিক ইনভেন্টরি আর সমাপনী ইনভেন্টরি আছে কিনা। প্রারম্ভিক আর সমাপনী কম্পেয়ার করে আমরা একটা রেজাল্ট বের করি, বড় বা ছোট যতটুকু অ্যামাউন্ট বের হয় সেই অ্যামাউন্টে এটার সাথে সমন্বয় করি। কিন্তু আমাদের কোশ্চেনে কোনো সমন্বয়ে কোনো ইনভেন্টরি দেওয়া নাই। এখন যে কাজটা করবো সেটা হলো 3 নাম্বার সমন্বয়ের কাজ করবো। Merchandise of 1,500 returned to suppliers for poor quality was not recorded. অর্থাৎ তুমি পণ্য আগে কিনছিলা, কেনার কারণে এই পণ্যটা ত্রুটিপূর্ণ হওয়ার কারণে তুমি সাপ্লায়ারকে ফেরত দিয়ে দিছো, অর্থাৎ তুমি যার কাছ থেকে কিনছিলা তাকে তুমি পণ্যটা ফেরত দিয়ে দিছো। আর এই পণ্য ফেরত দেওয়ার কারণে কিন্তু ইনভেন্টরি কমে যায়, আর ইনভেন্টরি কমে যাওয়ার কারণে কি করতে হবে, আমাদের কস্ট অফ গুডস সোল্ড কমায় ফেলতে হবে, ঠিক আছে। কস্ট অফ গুডস সোল্ড আমরা কি করবো, বিক্রিত পণ্যের ব্যয়টা আমরা কমায় ফেলবো, কারণ তুমি যেই পণ্য বিক্রি করতেছো তার ব্যয়টা কমে গেছে, কারণ তুমি পণ্যটা ফেরত দিয়ে দিছো, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, এই কস্ট অফ গুডস সোল্ড থেকে মার্চেন্ডাইজ রিটার্ন করছি, সেইটা আমরা ফেরত দিছি। যদি ক্রয় থাকতো কোশ্চেনে তাহলে ক্রয় থেকেও ফেরত দিতে পারতাম, কোশ্চেনে তার ক্রয় নেই না, আমাদের ক্রয়ের সাথে কাজ করেই কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে, বুঝতে পারছি। তাই এখানে কোনো মানে ডিরেক্টলি ভাবে সমাপনী মজুত পণ্য দেয় নাই। না না, কোশ্চেনের আমার তো প্রয়োজন নাই, কারণ কস্ট অফ গুডস সোল্ড থাকলে আমার সমাপনী মজুত পণ্যের প্রয়োজন হয় না। রেওয়া মিলে যেটা থাকে তখন ওইটাকেই আমরা
কি বলি, সমাপনী মজুত পণ্য বলি। ঠিক আছে, প্রশ্নে এই যে এটা স্যার বাদ দেওয়ার জন্য তো দরকার আছে না? কোথায় বাদ দিবা? কষ্ট কোর্স মানে যে লাস্টে দেশে সমাপনী মূল্য কোনো বাদ দিতে হয়? কস্ট অফ গুডস সমাপনী এইখানে লাগে না তো। কস্ট অফ গুডস তৈরি করা থাকলে তো সমাপনী মজুত পণ্য লাগে না, কারণ কস্ট অফ ও গুডস তৈরি তো হয় সমাপনী প্রারম্ভিক এগুলোর সমন্বয়, তারপরে ক্রয় ক্রয় ফেরত যত প্রত্যক্ষ খরচ সবকিছু মিলে হয় কস্ট অফ গুডস। তো এই কস্ট অফ গুডস ডিরেক্ট কোশ্চেনের মধ্যে দেওয়া আছে। এখন কস্ট অফ গুডস এর সাথে যোগ বিয়োগ কেন করি, কারণ ও প্রশ্নের সমন্বয়ে একটা দেওয়া থাকে, রেওয়া মিলে একটা থাকে, তাহলে দুইটা মিলিয়ে কম্পেয়ার করে আমরা দেখি যে বেশি দেওয়া নাকি কম দেওয়া, সমন্বয়ের সাথে তুলনা করি। সমন্বয়ে যদি সমন্বয় থেকে যদি দেওয়া মিলে কম থাকে তাহলে এটাকে বাড়াই, আর বাড়ানো থাকলে কমাই দিই, অর্থাৎ সমাপনী যেটা ওইটা মিল করার ট্রাই করি। আর সেটা করতে যেয়ে আমাকে কস্ট অফ গুডস কমাইতে হয় বা বাড়াইতে হয়। তো এই অঙ্কের মধ্যে আমাদের সমাপনী মজুত পণ্য দেওয়া নাই, আছে এই যে দেওয়া মিলে যেটা এইটাই। ঠিক আছে, কিন্তু সমন্বয় নাই, এই জন্য আর আমাদের কোনো কাজ করতে হয় নাই। যেটা করা হয়েছে এটা হলো পণ্য ফেরত হয়েছে, এই জন্য কস্ট অফ গুডসটা আমাকে কমায় ফেলতে হবে। তো আসলো 3,96,500। এটা থেকে একটা আমরা যদি বাদ দিই, বাদ দিলে আসবে 2,05,000 টাকা। এটা হলো গ্রোস প্রফিট। এই গ্রোস প্রফিটের পর আসবে আমাদের অপারেটিং এক্সপেন্স। ঠিক আছে, এটার চার্ট আমরা দিয়ে দিছি, যে নতুন আসলো আর আমি দিয়ে দিব, সমস্যা নেই। গুগল ড্রাইভে আমরা এটার এই ইনকাম স্টেটমেন্ট কিভাবে করতে হয়, ব্যালেন্স শিট কিভাবে করতে হয়, তার একটা ছক আছে, সেই ছকটা মুখস্থ করতে হবে, তাহলে তুমি ইজিলি পারবা। আর এখানে যে খালি শেখা, মেন জিনিস হলো সমন্বয়গুলো কিভাবে কাজ করবে আর কোনটা কোথায় যাবে সেটা শিখবে হলো ওই চার্টটা থেকে। ঠিক আছে, তারপর আমি এখানে বলে দিই। এরপরে আমরা কয়টা সমন্বয় করছি, মাত্র একটা সমন্বয়ের কাজ করছি, আরো কয়টা সমন্বয় আছে, দুই চারটা সমন্বয়ের কাজ আছে। এখন আমরা যেটা করবো সেটা হলো অপারেটিং এক্সপেন্স বসাবো। অপারেটিং এক্সপেন্সকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়, একটা হলো অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, আর একটা হলো সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স। প্রথমে আমরা সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনটা বসাবো। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনের মধ্যে কি কি আসবে দেখো, এখানে আমাদের সেলিং সম্পর্কিত কোন কোন খরচগুলো আছে, মানে সেলস রিলেটেড খরচ কোনগুলো আছে, এখানে কিন্তু নর্মালি বলে নাই কোনটা সেলিং কোনটা অ্যাডমিনিস্ট্রেটিভ, সেটা বলা নাই। অ্যাডমিনিস্ট্রেটিভ একটা ডিরেক্ট বলে দিচ্ছে, এটা তো এখানে বসাবই। তো এই ব্যাপারে দেখবার নিচে আবার কিছু বলা আছে কিনা। এই স্যালারিটা এটা সেলসম্যান স্যালারিও হইতে পারে, আবার ম্যানেজারের স্যালারিও হইতে পারে। ঠিক আছে, অফিস স্যালারিও হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তো এইরকম কনফিউজ থাকলে তুমি এটা যে কোনো এক জায়গায় দেবে। নর্মালি আমরা শুধু স্যালারি এক্সপেন্স থাকলে অ্যাডমিনিস্ট্রেটিভের মধ্যে দেখাই। তো এই ব্যাপারে আবার সমন্বয় বলে দিছে, এই জন্য আমাদের জন্য সুবিধা হয়েছে যে আমি কতটুকু সেলিংয়ে নিব আর কতটুকু অ্যাডমিনিস্ট্রেটিভে নিব। তাহলে এই যে স্যালারি 30,000, তার 60% আমি নিব সেলিংয়ে আর 40% নেব অ্যাডমিনিস্ট্রেটিভে। তো এই জন্য দেখো এখানে 60% নিছি সেলিংয়ে আর অ্যাডমিনিস্ট্রেটিভে নিছি 40%। ঠিক আছে, এরপরে যে খরচগুলো আছে, এখানে আমাদের আর কয়টা খরচ আছে একটু দেখি। এই পর্যন্ত তো কাজ করেই ফেলছি না, উপরের ওগুলো সম্পদ। হ্যাঁ, এই পর্যন্ত করে ফেলছি আমরা, তার মানে শুধু আছে কি আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আমরা লিখলাম কত টাকা, 45,000 টাকা। ঠিক আছে, এরপরে আমরা সমন্বয়ে যাব। রেওয়া মিলের সবকিছু কিন্তু আমরা বসায় ফেলছি, অপারেটিং এক্সপেন্সে যা যা যাবে সবই বসাইছি। একটা এক্সপেন্স আছে, এই ইন্টারেস্টকে বলা হয় নন অপারেটিং এক্সপেন্স। ঠিক আছে, যেটা অপারেটিং এক্সপেন্সের মধ্যে আসবে না। এছাড়া কিন্তু বাকি সবই বসাইছি, অ্যাডমিনিস্ট্রেটিভ বলো স্যালারিজ বলো, দুইটাই কিন্তু আমরা বসায় ফেলছি। এখন আমাদের সমন্বয়ে যায় দেখতে হবে আরো নতুন কোনো খরচ আছে কিনা। এই একটা পাইলাম, সেটা হলো অফিস সাপ্লাইজ অন হ্যান্ড অন ডিসেম্বর 31 টাকা 1,500। অর্থাৎ আমাদের যে কোশ্চেনে যে অফিস সাপ্লাইজ দেখতেছো সেটা কত টাকা, 4,500 টাকা। আর অফিস সাপ্লাইজ অলওয়েজ কি সম্পদ, যদি এক্সপেন্স লেখা থাকে তাহলে এটাকে আমি এক্সপেন্স বলবো, কিন্তু অফিস সাপ্লাইজ লেখা থাকলে সেটাকে আমরা কি বলে, অ্যাসেট বলবো। মণিহারি একটা সম্পদ। এই মণিহারির বলতেছে যে হিসাবকাল শেষে দেখছে এই মণিহারি 1,500 টাকা এখনো হাতে আছে। ঠিক আছে, অর্থাৎ এখনো সম্পদ আছে কত, 1,500 টাকা। এখন তাহলে তার মানে কি বুঝলা, ছিল 4,500 কিন্তু এখন আছে কত, 1,500 টাকা। তার মানে কি আমাদের মাঝখানে 3,000 টাকা কি হয়ে গেছে, খরচ হয়ে গেছে। তাহলে এই স্যালারি, এই সাপ্লাইস এক্সপেন্স, ঠিক আছে,
এটা আমি কোথায় বসাবো? যেহেতু অফিস বলছে এই জন্য আমি অ্যাডমিনিস্ট্রেটিভে বসাবো। যদি বলতে স্টোর সাপ্লাইজ তাহলে বসাতাম আমরা সেলিং এ। ঠিক আছে, অফিস সাপ্লাইজ আমরা বসাবো কত টাকা? ওই যে 3,000 টাকা। কিভাবে পেলাম? রেওয়া মিলেছিল 4,500 সম্পদ, আর সমন্বয় বলছে সম্পদ আছে 1,500 টাকা, তার মাঝখানে 3,000 টাকা হলো খরচ। এই খরচটা আমরা এখানে দেখালাম। এরপরে যাব পরের সমন্বয়। Insurance policy was taken on December 1, 2018. তো ইনভেন্টরি আছে 2018 সালের 1 সেপ্টেম্বর এটা ইস্যু করা হয়েছিল, এবং যেটা কিনা 2 বছরের জন্য ইস্যু করা হয়েছে। যদি দেখো আমাদের কোনটা বলতেছিলাম, হ্যাঁ ইন্স্যুরেন্স। এই যে রেওয়া মিল তুমি যে ইন্স্যুরেন্স দেখতেছো সেই ইন্স্যুরেন্স সম্পর্কে বলতেছে নিচে, যে এই যে এই টাকাটা রেওয়া মিলে যে টাকা আছে 12,000, এই 12,000 হলো 2 বছরের জন্য দেওয়া হয়েছে। ঠিক আছে, ইন্স্যুরেন্স পলিসিটা মানে ইন্স্যুরেন্স তুমি করছো 2 বছরের জন্য, যার টাকা তুমি কবে দিছো? সেপ্টেম্বরের 1 তারিখে 2018 সালের। আমাদের অঙ্ক কিন্তু সেপ্টেম্বর মাসে, সরি ডিসেম্বর মাসের শেষ, 18 সালেই শুরু হয়েছে। ঠিক আছে, তাহলে একটা জিনিস খেয়াল করো, 2018 সালের থেকে তুমি যদি 2 বছর কাউন্ট করো তাহলে মোট বছর কয়টা? 24 বছর, মানে 2 বছরই ধরো বা 24 মাস ধরো, যেটা আমাদের মাসের হিসেবে আসতে হবে এখানে। 2 বছরে 24 মাস। তাহলে তোমাকে এখন বের করতে হবে, তাহলে 2 বছরের মধ্যে আমার অঙ্কটা হলো ডিসেম্বরের শেষ। হ্যাঁ, আর আমার অঙ্কটা এই টাকাটা দিছি আমি সেপ্টেম্বরে। ঠিক আছে, যে 4,500 12,000 যে দেখতেছো সেটা কবে দিছি? 2018 সালের 1 সেপ্টেম্বর। তাহলে 1 সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 4 মাস। এই 4 মাস তুমি কিন্তু ইউজ করে ফেলছো ইন্স্যুরেন্স, এই যে প্রিপেড ইন্স্যুরেন্স। এই 4 মাস কি হয়েছে? পরিশোধ মানে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এটাকে আমরা এক্সপায়ার। ঠিক আছে, তার মানে তোমার হাতে আছে কত এখনো? এখনো কিন্তু তোমার হাতে 4 মাস যেহেতু এখানে গেছে, আরো 20 মাস আছে। তাহলে তুমি 20 মাসেরটা তুমি সম্পদ আকারে রাখবা, বাকি 4 মাসের টাকা তুমি খরচ আকারে দেখাবা। তাহলে আমরা আমাদের দরকার কি? আমাদের এখন দরকার 4 মাসের টাকা। ঠিক আছে, কেন 4 মাস? কারণ 18 সালের অঙ্ক 31 ডিসেম্বর শেষ হবে অঙ্ক। আমাদের এই ডিসেম্বর পর্যন্ত কতটুকু আমার আয় হলো, কত ব্যয় হলো, ঠিক আছে, সেইগুলো সমন্বয় করাই হলো আমাদের কি ব্যালেন্স শিটের মেন কাজ, ইনকাম স্টেটমেন্ট এন্ড ব্যালেন্স শিট। তো এই 4 মাসে আমাদের কত টাকা খরচ হয়েছে সেটা পাবো কিভাবে? এই 12,000-কে ভাগ করবা 24 দিয়ে বের হবে 500 টাকা। এই 500-কে তুমি 4 মাসের জন্য কত হয় সেটা দিয়ে গুণ করো। 4 5 20, 2,000 টাকা তুমি খরচ দেখাবা, বাকি 10,000 টাকা তুমি সম্পদের মধ্যে দেখাবা। 20,000 টাকা তুমি খরচের মধ্যে দেখাবা। তাহলে 20,000 টাকা খরচ দেখিয়েছি, সরি 2,000 খরচ দেখাবা, 2,000 খরচ দেখছো। আর বাকি যে কত থাকে, আরো 10,000 থাকে, সেই 10,000 তুমি যখন কারেন্ট অ্যাসেট বসাবো সেখানে গিয়ে তুমি বাকি 10,000 টাকা বসাবে। ঠিক আছে, এরপরে আসছি। এরপরে সব এটা কোন পর্যন্ত করছি আমরা? হ্যাঁ, অবচয়ে যাবে। 3 নাম্বার সমন্বয়ের কাজ করে ফেলছি। 4 নাম্বার সমন্বয় বলছে অবচয়। অবচয় ধরতে বলছে কত পার্সেন্ট? 10%। তাহলে অফিস ইকুইপমেন্ট কত টাকা ছিল? 48,000 থেকে তার কত পার্সেন্ট করবো? 10% অবচয় করবো। 10%-এ কত? 8,400। এই দেখো 8,400, তার মানে সব খরচ কিন্তু আমরা বসায় ফেলছি। তাহলে সেলিং আর অফিসের অ্যাডমিনিস্ট্রেটিভ সবকিছু যোগ করে আমাদের মোট অপারেটিং এক্সপেন্স আসছে 88,400 টাকা। তাহলে এই 2,05,000 টাকা থেকে 88,400 বাদ দিলে পাবো 1,12,100 টাকা। ঠিক আছে, এরপর যেটা পেলাম সেটা হলো অপারেটিং ইনকাম। সেই অপারেটিং ইনকাম থেকে নন অপারেটিং এক্সপেন্স বাদ দেবো, নন অপারেটিং এক্সপেন্স বাদ দেবো। নন অপারেটিং এক্সপেন্সের মধ্যে একটা পাইছিলাম আমরা, সেটা হলো ইন্টারেস্ট এক্সপেন্স। কত টাকা? প্রশ্নে 500 টাকা ছিল রেওয়া মিলে। ঠিক আছে, রেওয়া মিলে ছিল 500 টাকা। আর হলো আমাদের
এখানে সমন্বয় দেখি 10% মর্গেজ পেয়েবল 1/2/2018 জানুয়ারি ফেব্রুয়ারি মাসের 1 তারিখে 50,000 টাকা মর্গেজ নিয়েছিলাম আমরা, বন্দি ঋণ নিয়েছিলাম। তাহলে আমাদের সুদ কত আসে, কয় মাসের সুদ ধরবো আমরা? 10 মাসের, 10 না 11 মাসের সুদ ধরবো। হ্যাঁ, 1 তারিখ থেকে তো 11 মাসের সুদ ধরবো। 11 মাসের সুদ কিভাবে ধরবো? 50,000 টাকার 10% করলে 5,000 আসবে। এই 5,000-কে 12 দিয়ে ভাগ করে 11 দ্বারা গুণ করবো। 12 দিয়ে ভাগ করে 11 দিয়ে গুণ করলে কত আসে একটু দেখি তো, ক্যালকুলেটর। কত বললাম? 5,000 ভাগ 12 গুণ 11 আসে 4,583 টাকা। মানে মোট 4,583-র মধ্যে কিন্তু অলরেডি 500 টাকা দেওয়া আছে। ঠিক আছে, এখানে কি করছি? 4,167 দিছি। এবার কি দেখি তো, আমাদের 1/2/2018 না, তাহলে দ্বিতীয় মাসে সহকরণ করবো। দ্বিতীয়, তৃতীয়, 2, 11 মাসে তো 50,000-এর 10%। আবার একটু 50,000 10% 12, 5,000 ভাগ 12 গুণ, ওরা মেবি করছে ওইখানে মেবি ভুল করছে। 5,000 ভাগ 12 গুণ 10, 167 লিখছে না? হ্যাঁ, 167 লিখছে। ওরা এখানে এই 2 ধরে অঙ্ক করছে, আমরা কিন্তু 3 করি, 3 ধরে এটাকে হয় 3 ধরে। ঠিক আছে, আমরা তৃতীয় মাস থেকে কাউন্ট করবো। আমাদের যেহেতু কোশ্চেনে যেমন থাকবে ওইভাবেই করা উচিত, কিন্তু আমরা এখন যদি এটা ঠিক করতে চাই তাহলে আমাদের সলিউশনে অনেক কিছু ঠিক করতে হবে। ঠিক আছে, এই জন্য আর এত কিছু না করে আমরা কোশ্চেনটা একটু কারেকশন করে নিলাম। কোশ্চেনটাকে আমি 3 মাস বানাই। এখন তুমি হিসাব করো, তৃতীয় মাস থেকেই কাউন্ট করো। হ্যাঁ, 1 তারিখ থেকে তৃতীয় মাসের, তাহলে তৃতীয় মাস থেকে 12তম মাসে যাইতে তোমার 10 মাস সময় লাগে। 10 মাসে তোমার সুদ আসে 4,167 টাকা, যার মধ্যে তুমি 500 টাকা আগে দিয়ে রাখছো। তার মানে বাকি টাকা এখনো বকেয়া আছে না, এই বকেয়াটি অ্যাড করছে। বাকি তাহলে থাকে কত? 3,667 টাকা এখনো বকেয়া আছে। এই হলো টোটাল। এরপর আমরা যাব, আচ্ছা আমাদের অঙ্কটা কি 18 সাল না 19 সাল? এখানে তো আমি লেখা রাখছি 19 সাল। 18 সালের অঙ্ক। নেক্সটে যাব হলো আমরা ইনকাম স্টেটমেন্ট। সো ইনকাম তো করলাম, এখন যাব আমরা অনার্স ইকুইটি করছি, ডিরেক্ট ব্যালেন্স শিট করছি। ব্যালেন্স শিটে যাবো। ব্যালেন্স শিটে কি কি যাবে? ক্যাশ, এটা কারেন্ট অ্যাসেট, অ্যাকাউন্ট রিসিভেবল যাবে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি যাবে, প্রিপেইড ইন্স্যুরেন্স এটা পুরো যাবে না, 10,000 যাবে। অফিস সাপ্লাইজও পুরো যাবে না, 3,000 টাকা আমরা খরচ দেখায় রাখছি না, 1500 টাকা আমি সম্পদ দেখাবো। অফিস ইকুইপমেন্ট ফিক্সড অ্যাসেটে বসাবে, এখান থেকে অবচয় বাদ দিব। এই তো কারেন্ট অ্যাসেটে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, তারপরে প্রিপেইড ইন্স্যুরেন্স 10,000, অফিস সাপ্লাইজ 1,500। ঠিক আছে, যে মোট কারেন্ট অ্যাসেট বেড়েছে 1,52,000। ফিক্সড অ্যাসেটের মধ্যে আছে অফিস ইকুইপমেন্ট। এটা থেকে আমরা কি করছি? হবে বিয়োগ, লিখে রাখছি বিয়োগ ব্যাপার কি? ও সরি, ঠিক আছে। আমার 35,000 তো রেওয়া মিলেছিল অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন, আর নতুন ডিপ্রিসিয়েশন হয়েছে 8,400 টাকা। দুইটা মিলে হচ্ছে যেটা হবে সেটা বাদ দিতে হবে। ঠিক আছে, বাদ দিয়ে আমাদের হয়েছে 40,600। টোটাল অ্যাসেট কত? 1,92,600। এরপর লাইবিলিটিসের মধ্যে কারা যাবে? লাইবিলিটিতে যাবে অ্যাকাউন্টস পেয়াবল যাবে, মর্গেজ পেয়াবল যাবে, এই দুইটা যাবে। আর যদি কোনো বকেয়া থাকে, বকেয়া ছিল, ইন্টারেস্ট পেয়াবল ছিল, ঠিক আছে, এইটা যাবে। অ্যাকাউন্টস পেয়াবল, ফেরত, ওই যে ফেরত গেছে পণ্য, তোমার ফেরত নাটা, এই জন্য কি করতে হবে? পাওনাদারকেও কমাইতে হবে। ঠিক আছে, মর্গেজ পেয়েবল 50,000 ছিল, ইন্টারেস্ট বকেয়া ছিল কত? 3,667 টাকা। মোট
মোট আর হচ্ছে মর্গেজ পে বলে তো আরেকটা নাম হবে না, লং টার্ম লাইবিলিটিস একসাথে এটা দিয়ে এটা দিয়েছেন কারেন্টের না না মধ্যে। এটার মধ্যে তো কিছু বলা নাই। মর্গেজের মধ্যে তারিখ এখানে কি তারিখ দেওয়া না? আচ্ছা দেখতেছি। আচ্ছা মর্গেজের ব্যাপারে কিছু বলে নাই অবশ্য। এটা আমাদের কারেন্টে দিলেও সমস্যা না, যেহেতু তারিখটা কিছু বলে নাই। এই জন্য আমাদের যদি এখানেও দেই সমস্যা নেই। আচ্ছা, ইন্টারেস্ট পেয়েবল আর অনার সিকিউরিটিতে শুধু ক্যাপিটাল নাই আমার অঙ্কে। এটা আবার কেমন অঙ্ক, ক্যাপিটাল ছাড়াই ব্যবসা করছি বুঝতে। আমাদের ইউনিট ইনকাম আসছে 1,00,000 টাকা। এটা আমার মোট 1,92,000 হবে। 600 এই হলো আমাদের কারেকশন, সলিউশন 17 নম্বর। 18 দেখবো, 18 দেখি নতুন কিছু আছে কিনা, থাকলে এটা করাবো, নাহলে আমরা স্কিপ করে চলে যাবো। পারচেস আছে, সেলস আছে, রিটার্ন আছে। রিটার্ন দুইটা থেকেই বাদ দিতে হবে। ক্যারিজ ইন, এটা আমরা ক্রয় পরিবহন, এটা আমাদেরই করতে হবে। কষ্ট গোসল করার সময় প্রত্যক্ষ খরচের মধ্যে বসাতে হবে। স্টক দেওয়া আছে 1 তারিখের, এটা বিগিনিংয়ে বসাবো। ওয়েজেসও আমরা কষ্ট গোসল করার জন্য আনবো। অ্যাডমিনিস্ট্রেটিভ তো বলাই আছে, অ্যাডমিনিস্ট্রেটিভে যাব। এটা অ্যাডমিনিস্ট্রেটিভের মধ্যে ইন্স্যুরেন্স আসবে, সেলিং আলাদা থাকবে। প্রিমিসেস, প্রাঙ্গণ ব্যয়, এটা হলো এই কি বলে সম্পদ। হ্যাঁ, প্রাঙ্গণ ব্যয়টা কি স্থায়ী সম্পদ? না, স্থায়ী এখানে হ্যাঁ স্থায়ী সম্পদ। প্রাঙ্গণ ব্যয়টা আমি স্থায়ী সম্পদ দেখাবো। ইকুইপমেন্ট স্থায়ী সম্পদ দেখাবো। অ্যাকাউন্ট রিসিভেবল কারেন্ট অ্যাসেট, অ্যাকাউন্ট পেয়েবল কারেন্ট লাইবিলিটিস, ক্যাশ। ঠিক আছে, এখানে নতুন কিছু আমি দেখতেছি না। ইকুইপমেন্ট 10%। আচ্ছা, এখানে নতুন কিছু নাই। হ্যাঁ, এইরকম নিয়মের অঙ্ক আমরা করে আসছি, এইটা বাসায় করে নিও। হ্যাঁ, স্যার লাস্টের ইয়েটা একটু লাস্টে দ্য ওনার্স উইথড্র গুডস কস্টিং টাকা 15,000 পার পার্সোনাল ইউজ, ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করছে, তুমি উত্তোলনের সাথে যোগ করবা, ক্রয় করবা, বাট ইনক্লুড সেলস, সেলসের মধ্যে ইনক্লুড আছে, সেলস থেকে বিয়োগ করে দেবা। ঠিক আছে, সেলস থেকে বিয়োগ যাবে আর উত্তোলন থেকে বিয়োগ করতে হবে, এই কাজ। এছাড়া এই নিয়মের অঙ্ক করছে, এই সমন্বয় করে আসছে। ঠিক আছে, এটা বাসার কাজ থাকবে। এখানে সব লাইন ঠিকঠাক আছে কিনা একটু দেখে দিই। নিট সেলস, আচ্ছা, কস্ট অফ গুডস সোল্ড, ওপেনিং ইনভেন্টরি, এখানে একটু লাইন হ্যাঁ ঠিক আছে। পারচেস, রিটার্ন, গুডস উত্তোলন করছিল, ওইটা বিয়োগ করছে 15,000 টাকা। আচ্ছা, এরপরে চার্জিং, ঠিক আছে। এত নাম দিলে পরে মাথা নষ্ট হয়ে যাবে, নাম কমে দেখতে দরকার নেই। ঠিক আছে, অপারেটিং এক্সপেন্স, টাকা কমে গেল। সেলিং ব্যাড ডেটস, টোটাল সেলিং এক্সপেন্স লাগবে না। অ্যাডমিনিস্ট্রেটিভের মধ্যে এটা আছে, এটা আছে, দুইটা যোগ করে টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। ইন্স্যুরেন্স, ডিপ্রিসিয়েশন, টোটাল। এত বাড়তি কথা লিখছে যেগুলো এমনি তো অঙ্ক বড়, এত বাড়তি কথা লেখার দরকার আছে? আমি ওই যে কম্পোজ করার পর আর কি করা হয় নাই, চেক দেওয়া হয় না কোথায় কি কারেকশন করতে হবে, সময় তো পাইতেছি না। শেষে ঠিক করে দিলাম। তারপরে অনার্স ইকুইটি স্টেটমেন্ট, সাল হতে মনে হয় ঝামেলা আছে, সাল হলো 18, 2018।
উত্তোলন করছিল, ক্যাশ উত্তোলন করছে আর পণ্য উত্তোলন করছিল। হ্যাঁ, এই জন্য দুইটা আসছে। ক্যাশ ছিল প্রক্রিয়া মিলে আর পণ্য ছিল সমন্বয়। 15,000 অ্যালাউন্স, ইকুইপমেন্ট, টোটাল অ্যাসেট, ending inventory, fixed asset, fixed asset promises আছে, ইকুইপমেন্ট আছে, ইকুইপমেন্ট থেকে আবার অ্যাকোমোডেট বাদ দিছি, প্রিমিসেস এটা আমাদের সেকেন্ড অঙ্কন আজকে, সেকেন্ড অঙ্কন। Liabilities and owner security, total liabilities, total owner security. সমাপনী তো ওই তারিখ পুরো যেতেছি আমাদের সমাপনীটা, ঠিক আছে। একটু কারেকশন করলাম, এটা বাসায় পারবে, এখানে তেমন ঝামেলা কিছু নাই। এখন 19-এ দেখি কিছু আছে কিনা সমস্যা। 19 নম্বর অঙ্কে নতুন কিছু আছে? না, এখানে নতুন কিছু নাই। হ্যাঁ, তারপর তুমি একটু দেখো যদি কোনো কিছু মনে হয় যে নতুন, ক্যালকুলেট দেখা যাবে। কোনো কিছু নতুন বা কোনো এন্ট্রি বুঝতে সমস্যা হলে বলো, না থাকলে আমি সামনে যাবো। আমি একরকম অঙ্ক করি, চ্যাপ্টারটা একটু বড় তো সময় লেগে যাবে। অলরেডি 7টা ক্লাস মনে হয়ে গেছে। স্যার 3 নাম্বার সমন্বয়টা কি মানে বাদ দিয়ে দিব টাকাটা 6 মান্থস এর 6 টাকাটা? month insurance policy expire at the rate of 5,000 per year. সরি, পার পার মান্থ প্রতি মাসে হলো 5,000 করে। 500 না 5000। হ্যাঁ হ্যাঁ 5,000 এটা 6 মাসের পলিসি। 6 month ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স পলিসি আছে এখানে 30,000। 30,000 হলে 6 মাসের পলিসি 6 দিয়ে ভাগ করবা আগে, তাহলে 1 মাসের টাকা পাবা। 1 মাসে হলে 5,000 পড়বে। 5,000 বলে হয়েছে 5,000। তুমি কয় মাসের টাকা দেখাবা? এটা 1/3/2018 নেওয়া হয়েছিল। 1/3/2018, 3 থেকে শুরু করো। কয় মাস খরচ হচ্ছে তোমার? জুনের 30-এ যাও, জুনের 30-এ শেষ, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের 1 তারিখে, মার্চ, এপ্রিল, মে, জুন 4 মাসের তুমি খরচ দেখাবা। তাহলে 20,000 টাকা তুমি খরচ দেখাবা, আর বাকি 10,000 থেকে ওটা সম্পদ। তাই করছি, দেখো 20,000 খরচ কই, ইন্স্যুরেন্স কই, এই যে দেখছো 20,000 খরচ, বাকি 10,000 সম্পদ। বুঝতে পারছো? আর কোনো সমন্বয়? আর কোনো প্রবলেম আছে? দেখলে বোঝা যাবে একটু দেখে নিন। নতুন মানে সমন্বয় সহজ, সমন্বয় এবং আমরা যেগুলো করছি এই নিয়মের মধ্যে আছে, বাইরে কিছু নেই। এই যে অঙ্ক এত বড় হয়, দেখে একটু ক্রিটিক্যাল কিছু পাই কিনা। এগুলো সলিউশন দেখলে নিজে নিজেই বোঝা যাবে যে মানে আমরা অলরেডি এই নিয়মের অঙ্ক করে আসছি। যেগুলো আগের কোনোটার সাথে মিল নাই বা একটু ক্রিটিক্যাল, সেগুলো একটু দেখি। এখানেও নতুন কিছু নাই। আনআন রেন্ট, হ্যাঁ, এটা হলো অনুপার্জিত ভাড়া।
দায়, চলতি দায়, ঠিক আছে, চলতি দায়ের মধ্যে এটা বলবে। এই ব্যাপারে কিছু একটা বলছে হয়তো, দেখি। সমন্বয় এটা পারা যাবে। আচ্ছা, এখানে একটু ঝামেলা আছে। আচ্ছা, এটা তো সলিউশন করাও দেখতেছি না এখানে। আচ্ছা, এটা আমার সলিউশন করা নাই এখানে। সলিউশন করে দিয়ে দিব। তাও আমি সমন্বয়গুলো বলে দিই একটু। ক্যাশ এটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেটে যাবে, অ্যাকাউন্ট রিসিভেবল কারেন্ট অ্যাসেটে যাবে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি কারেন্ট অ্যাসেটে যাবে, প্রিপেইড ইন্স্যুরেন্স কারেন্ট অ্যাসেট, স্টোর ইকুইপমেন্ট ফিক্সড অ্যাসেটে যাবে, অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন স্টোর ইকুইপমেন্ট থেকে বাদ যাবে, নোটস পেয়াবল এটা যাবে কারেন্ট লাইবিলিটিসে বা লং টার্ম লাইবিলিটিসে যাইতে পারে, সেটা সবার উপর ডিপেন্ড করতেছে। কিছু বলা না থাকলে আমরা কারেন্ট লাইবিলিটিস ধরে নেব। অ্যাকাউন্টস পেয়াবল এইটা আমাদের বলতেছে না, আমরা কি বলছিলাম, নোটস পেয়াবল কিছু না বলা থাকলে কোথায় বসে, এর আগে কোথায় বসেছি, লং টার্মে বসেছি না, লং টার্মে বসেছি, খেয়াল নেই আমার দেখতে। অ্যাকাউন্টস পেয়াবল এটা কারেন্ট লাইবিলিটিতে যাবে। তারপরে ক্যাপিটাল এটা যাবে তোমার ওনার্স ইকুইটিতে, ড্রয়িং ওনার্স ইকুইটিতে সেলস থেকে সেলস রিটার্ন বাদ যাবে, সেলস ডিসকাউন্ট বাদ যাবে, পারচেস ফেড আউট, এই ফেড আউট যাবে হলো বিক্রয় বিপণন খরচে, সেলিংয়ে যাবে এটা। হ্যাঁ, বাকি উপরে যে কয়টা বললাম সেলস থেকে পারচেস পর্যন্ত এগুলো সবই যাবে ইনকাম স্টেটমেন্টে, ঠিক আছে, কস্ট অফ গুডস সোল্ডের আগে। তারপর অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স এটা সেলিংয়ে যাবে, স্যালারি এক্সপেন্স এটা অ্যাডমিনিস্ট্রেটিভ বসাবো, ইউটিলিটিজ অ্যাডমিনিস্ট্রেটিভ বসাবো, রেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বসাবো, প্যাকিং এক্সপেন্স সেলিংয়ে বসাবো, ইন্টারেস্ট এক্সপেন্স নন অপারেটিং এক্সপেন্স, ইন্টারেস্ট রেভিনিউ নন অপারেটিং ইনকাম। তারপরে সাপ্লাইস এটা হলো কারেন্ট অ্যাসেট, আনআর্নড রেন্ট রেভিনিউ এটা হচ্ছে কারেন্ট লাইবিলিটিস। ইন্স্যুরেন্স এক্সপায়ার অ্যাট দ্য রেট অফ টাকা 200 পার মান্থ, প্রতি মাসে 200 টাকা করে ইন্স্যুরেন্স খরচ দেখাইতে বলছে। এটা আমাদের অঙ্ক, এক বছরের অঙ্ক, তাহলে প্রতি মাসে যদি কত খরচ হয়, 200 খরচ হয়, তাহলে 12 মাসে 2400 টাকা খরচ দেখাবো আমরা, 2400 টাকা আমরা খরচ দেখাবো। আমাদের ইন্স্যুরেন্স আছে কত টাকা, আমাদের ইন্স্যুরেন্স আছে 7000, তাহলে 2400 আমি দেখাবো খরচ, বাকি যে টাকাটা থাকে সেটা আমরা সম্পদ দেখাবো, ঠিক আছে। এরপরে বলতেছে an inventory count at the end of year show টাকা 500, হিসাবকাল শেষে ইনভেন্টরি দেখাইতেছে 500 টাকা, ঠিক আছে। ইনভেন্টরি 500 টাকা দেখাইতেছে অফ সাপ্লাইজ ইন হ্যান্ড, সাপ্লাইজের কথা বলতেছে। সাপ্লাইজ ছিল কত, সাপ্লাইজ ছিল হলো ওই সাপ্লাইজ অ্যাকাউন্টস দেবো স্টোর, সাপ্লাইজ তো এখানে দেখতেছি না আমরা, এই যে নিচে আছে কত আছে সাপ্লাইজ 2000, এই 2000-এর মধ্যে বলতেছে আমার হিসাবকাল শেষে দেখাইছে 500, তার মানে 1500 তোমার খরচ হয়েছে। এই 1500 তোমরা ইসে দেখাবা ইনকাম স্টেটমেন্টে, কোথায় দেখাবো ইনকাম স্টেটমেন্টের, এটা কি স্টোর সাপ্লাইজ না অফিস সাপ্লাই কিছু বলে নাই, আমরা ধরে নেবো এটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে দেবো, অফিস সাপ্লাইজ ধরে দেবো। তাহলে 1500 টাকা আমি অফিস সাপ্লাইজে খরচ দেখাবো। অ্যান্ড ইন্ডিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি আছে 5000, বিগিনিং ইনভেন্টরি কত ছিল, বিগিনিং ইনভেন্টরি ছিল 29000, আর ইন্ডিং ইনভেন্টরি কত 5000। এই 29000 5000 এগুলো নিয়ে আমি কি করব, কস্ট অফ গুডস সোল্ড তৈরি করবো, ঠিক আছে। বিগিনিং এর সাথে পারচেস যোগ করব, পারচেস রিটার্ন বাদ দিব, তারপরে আমাদের যত ইনডিরেক্ট খরচ আছে সেগুলো যোগ করব, করার পরে ইন্ডিং বাদ দিলে আমরা কি পাই, কস্ট অফ গুডস সোল্ড পাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে নতুন কিছুই তো আমি দেখতেছি এখানে। ডিপ্রিসিয়েশন প্রতি মাসে 4400 করে, তাহলে এক বছরে কত, 4×48,000 টাকা তুমি অবশ্যই দেখাবা, ঠিক আছে। আনআর্ন রেন্ট রিসিভড অন July 1, 2018 ফর 18th মান্থ পিওর, তোমার দেওয়া মিলে যেই টাকাটা দেওয়া আছে আনআর্ন রেন্ট রেভিনিউ কত আছে, 6000 টাকা দেওয়া আছে। এই 6000 বলতেছে এটা হলো 18 মাসের টাকা, ঠিক আছে। তাহলে তোমার কাজ হবে কি, এটাকে 18 দিয়ে আগে ভাগ করবা, ঠিক আছে। 18 দিয়ে ভাগ করার পর তুমি কি পাবা, এক মাসের খরচ আয় পাবা, ঠিক আছে।
প্রতি মাসের আয়টা পাবা কিভাবে? 18 দিয়ে ভাগ করার পর। তাহলে তুমি কয় মাসের আয় দেখাবা সেটা বুঝবা কিভাবে? আনান মানে কি? অনুপার্জিত আয়, অর্থাৎ তোমার যেটা আয় হয় নাই। তুমি যদি 18 দিয়ে ভাগ করো তাহলে তুমি প্রতি মাসে কত টাকা আয় হয় নাই সেটা পাবা, এবং তুমি আয় হয়েছে কত সেটা বুঝতে হলে তোমাকে দেখতে হবে কয় মাস আগে তুমি এই টাকাটা দিছো। হ্যাঁ, তুমি এখন হিসেব করতেছো কয় তারিখে বসে? 31 তারিখে বসে হিসেব করতেছো। 2018 সালের 31 তারিখে তুমি হিসাব করতেছো যে আমি টাকা দিছিলাম 18 সালের জুলাইতে, তাই এখন পর্যন্ত আমার কতটুকু আয় হয়েছে। কারণ মাস তো অতিবাহিত হয়েছে, অবশ্যই কি হয়েছে, ওই টাকার কিছু আয় হয়েছে। পুরো টাকা আয় হয় নাই, যে কয় মাসের হয়েছে সেই কয় মাসের আমি ইনকাম স্টেটমেন্টে দেখাবো কত টাকা আয় হয়েছে। জুলাই থেকে জুলাই, আগস্ট, 6 মাস, 6 মাসের আয় হয়েছে। তাহলে 18 দিয়ে ভাগ করে 6 দিয়ে গুণ করবা, তুমি 6 মাসের রেন্ট রেভিনিউ পাবা। ঠিক আছে, এই রেন্ট রেভিনিউটা তুমি ইনকাম স্টেটমেন্টে দেখাবা। বাকি রইলো কত? আরো 12 মাস। এই 12 মাসের টাকা তুমি চলতি দায়, কারণ লাইবিলিটিসের মধ্যে দেখাবো। অর্থাৎ 6,000টা দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে। একটা হলো 6 মাসে, আর একটা 12 মাসে। 6 মাসের টাকাটা যাবে ইনকামের মধ্যে, আর বাকি 12 মাসের টাকা এখনো লাইবিলিটিস আকারেই থাকবে, কারণ লাইবিলিটি চলে যাবে। স্যালারিজ পেয়েবল ওয়ার টাকা 10,000 অ্যাট দ্য ইফ পিওর বাট নট রেকর্ড। স্যালারি বকে আছে, ঠিক আছে, স্যালারি এক্সপেন্সের সাথে যোগ করব, আর এটা কারেন্ট লাইবিলিটিসে বসাবো। ইন্টারেস্ট অফ টাকা 500 অ্যাক্রুড অন নোটস পেয়েবল। নোটস পেয়েবলের টাকা এখনো বকেয়া আছে। এটা আমরা জানি ইন্টারেস্ট পেয়েবলের টাকা বকেয়া থাকলে এটা হলো ব্যয় বকেয়া। ইন্টারেস্ট এক্সপেন্স দেওয়া মিলে কত আছে দেখো, 3600 টাকা। 3600 সাথে 500 তুমি অ্যাড করবা, ঠিক আছে, যেহেতু বয় বকেয়া আছে। 3600 সাথে নতুন আরো 500 টাকা অ্যাড হবে, আর এই 500 টাকা চলে যাবে লাইবিলিটিসে, কারেন্ট লাইবিলিটিসে। ঠিক আছে, চেষ্টা করো, সলিউশন নাই, অনেকগুলো অঙ্ক তো করাইতেছি, একটা নিজে চেষ্টা করে মিলাবা এখানে। হ্যাঁ, কত আসে, এটা হয় কিনা। তারপরে 21 আমাদের অঙ্ক কয়টা দেখি, 32 করে কয়টা জেনেছিল না, 27টা অঙ্ক, বেশি হতো না। এখন আসি কততে, 22 21-এ আসছি। আচ্ছা দেখি তো এগুলো ছোট কিনা। ছোটগুলা এগুলো মানে বি পার্টে আসছিল, সলিউশন নাই, তোমার কাজ দেবে, কারণ মাঝখানে শুক্রবার একদিন গ্যাপ আছে, করে ফেলতে পারলাম। দেখো এখানে কোনো কিছু নতুন মনে হইতেছে কিনা, শুধু জাস্ট ব্যালেন্স শিট করতে হবে, পারবা কিনা দেখো। ক্যাশ কারেন্ট অ্যাসেটে বসাবো, অ্যাকাউন্ট রিসিভেবল কারেন্ট অ্যাসেটে, প্রিপেড ইন্স্যুরেন্স কারেন্ট অ্যাসেটে, প্রিপেড রেন, ঠিক আছে, প্রিপেড রেন বসাবা হলো কারেন্ট অ্যাসেটে, সাপ্লাইস অন হ্যান্ড কারেন্ট অ্যাসেটে বসবে, ইকুইপমেন্ট ফিক্সড অ্যাসেট, তারপরে অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন এখান থেকে বাদ দিবা, অ্যাকাউন্টস পেয়েবল, কারেন্ট লায়াবিলিটিস, ক্যাপিটাল, ওনার্স ইকুইটি, ড্রয়িং ক্যাপিটাল থেকে বাদ দিবা, ইন্স্যুরেন্স এক্সপেন্স 3,400, তাহলে এখান থেকে বাদ দিবা 4,800 থেকে 3,800 বাদ দিলে তুমি যেটা পাবো সেটা তোমার সম্পদ। কারণ তুমি এখন ব্যালেন্স শিট করতেছো, তোমার সম্পদের টাকা দরকার। যে এই প্রিপেডটা আমি লেখা রাখছি 48, কিন্তু সমন্বয় বলতেছে খরচ হয়ে গেছে 3,400, তোমার হাতে যেটা থাকবে সেটা তুমি ব্যালেন্স শিটে দেখাবা। সাপ্লাইস 1,700 আছে, তাহলে ভালো কথা, এটা আরো সুবিধা হইলো, তোমার আর বাদ টাদ কিছুই করতে হবে না, এই সম্পদ তোমার দিয়েই দিচ্ছে, 1,700 টাকায় তুমি বসাই দিবা। রেন্ট এক্সপেন্স অন দ্য বিল্ডিং 8,800, রেন্টের বেলাও এই কাজই করতে হবে। রেন্ট পোস্টের মধ্যে দিয়ে রাখছে প্রিপেড, মানে সম্পদ আকারে, সমন্বয় বলতেছে খরচ হয়েছে এত, তার মানে বাকিটা তোমার সম্পদ। টার্গেট হলো কখন সম্পদ লাগবে, কখন খরচ লাগবে, এই যোগ বিয়োগের বিষয়টা তোমার একটু খেয়াল রাখতে হবে। ব্যালেন্স শিটে আমরা সবসময় সম্পদ বসাই, ইনকাম স্টেটমেন্টে আমরা ব্যয় বসাই। কোশ্চেনে যদি সমন্বয়ে যদি আমাদের ব্যয় থাকে, তাহলে ব্যয়টা ইনকাম স্টেটমেন্টে বসাবো, আর যদি সম্পদ থাকে সম্পদটা ব্যালেন্স শিটে বসাবো। আমার যেটা প্রয়োজন হবে সেই অনুযায়ী কাজ করবো। মনে করো রেওয়া মিললেও সম্পদ দেওয়া, আবার সমন্বয় সম্পদের টাকাই দেওয়া, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে বিয়োগ করবো, কারণ আমার অল্টারনেটিভটা লাগবে। আবার মনে করো সমন্বয়ে খরচ দেওয়া, অর্থাৎ বললো যে রেন্ট এক্সপেন্স, সমন্বয় বললো আমাদের রেন্ট এক্সপেন্স, দুই জায়গায় রেন্ট এক্সপেন্স, অর্থাৎ সেই ক্ষেত্রে আমার প্রয়োজন কোনটা হবে, তখন আমার প্রয়োজন হবে সম্পদ কত, এই সম্পদ বের করার জন্য দুইটা খরচ বিয়োগ করলেই তুমি অবশিষ্ট অংশ যেটা পাবে সেটা হবে সম্পদ। ঠিক আছে, স্যালারি ইনকার্ড বাট আনপেড, স্যালারি এখনো দেওয়া হয় নাই, সম্পদ তো হয়েছে কিন্তু এখন দেওয়া নাই, তাহলে কি করবা, সম্পদটা তুমি এখন এই সম্পদ
এটা কি করবা, সম্পদ না তো সরি, লাইবিলিটিস, কারেন্ট লাইবিলিটিসে বসাবা। ঠিক আছে, 7,000 টাকা। আর স্যালারির সাথে তো যোগের প্রয়োজন নাই, কারণ আমার তো ইনকাম স্টেটমেন্ট চাই না, সরাসরি ব্যালেন্স শিট চাইছি। কারেন্ট ইয়ার লস 77,580, সেই লসটা আমরা ক্যাপিটাল থেকে বাদ দিব। ঠিক আছে, এভাবে এটা করে ফেলবো। দুইটা কাজ দিলাম, এটা অ্যান্সার তো দেওয়া নাই। না থাকলে তোমার তো অ্যান্সার মিলে যাবে না, সম্পদ আর দায় মিলবে না, তাহলে তো বুঝবো অঙ্ক হয়েছে। ও না তো এরপরে এইটা দেখি, এগুলো শেষের দিক দিয়ে অ্যাড করছি তো এই জন্য সলিউশন দেওয়া হয় নাই। এগুলো মুখে মুখেই করা যায়, এই জন্য আর আমি সলিউশন দিও নি। ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার ক্যালকুলেট কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয় বের করবো। এটা তো অনেক করছি আমরা, কিভাবে বের করবো বলো তো একটু দেখি তো। এখানে এই কয়টা এন্ট্রি, তারপরে কাকে বসাবো, কার সাথে কি যোগ বিয়োগ করবো। স্যার প্রথমে বিগিনিং ইনভেন্টরি, তারপরে পারচেজ থেকে বাদ পারচেজ রিটার্ন, তারপরে নিচে ফ্রেট ইন হবে, আর সবগুলো থেকে বাদ এন্ডিং ইনভেন্টরি। সেটাই, এত সহজ অঙ্ক দিচ্ছি। এরপরে কি বলছে, প্রিপেয়ার এ কারেক্ট ইনকাম স্টেটমেন্ট। আচ্ছা, এটা আমার করাইতে হবে, পারবো না। এরপরে এখানে কি বলছে, from the following data of our concern from prepare income statement, শুধু ইনকাম স্টেটমেন্ট দিয়েছে, তাহলে ইনকাম স্টেটমেন্ট এখানে কারা কারা যাবে একটু বলো দেখি, নাকি কারা কারা ইনকাম স্টেটমেন্টে যাবে, সিরিয়ালি বলতে থাকো। সব কিন্তু যাবে না, কারণ এখানে সব লিস্ট আছে, আয় ব্যয় দায় সম্পদ সব লিস্ট আছে। ইনকাম স্টেটমেন্টে যাবে শুধু আয় আর ব্যয়। আয় ব্যয় কোনগুলো বলতে একটু সিরিয়ালি, কোনো সমন্বয় অফিস নাই। না না সাপ্লাইজ যাবে না। এই যে টেলিফোন এক্সপেন্স, তারপরে স্যালারিজ এক্সপেন্স, স্যালারি পেমেন্ট তো দায়, ডেপ্রিসিয়েশন, সার্ভিস রেভিনিউ, না রেভিনিউ আসবে না তো। ঠিক আছে, রেভিনিউ হবে, রেভিনিউ থেকে বাকি খরচগুলো বাদ দিয়ে অঙ্ক শেষ। ঠিক আছে, ও সাইডে তো একটু অন্যরকম করে, তো এদিকে তো সেলস নাই। সেলস সার্ভিস কোম্পানি, সার্ভিসিং কোম্পানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেভিনিউ থেকে এক্সপেন্স বাদ। কত ইজি একটা অঙ্ক দিছে মার্কেটিং এর। এটা হলোই আমরা, এটা ছিল হলো আমাদের, আমাদের একটু করাইতে হবে হলো আমার 25, এইখানে 23 ছোটই মনে হইতেছে না, দুইটা রিকোয়ারমেন্ট আছে, ওটা দেখতে হবে। একটু দেখে আসার কয়টা আছে, 21 দিয়ে করাইতে হবে। হ্যাঁ, 21, 22, 23 আর ওইটা নেক্সট ক্লাসে আমরা এটা করাই ফেলবো। আর একটা ক্লাস নেবে এটার উপরে। আজকে এই পর্যন্ত রাখি, তুমি যে কয়টা কাজ দিলাম ওই কয়টা করে ফেলো, তাহলে নেক্সট ক্লাসে আর একটা দিব, 3টা করাবো, টোটাল শেষ হয়ে যাবে সবগুলো। ঠিক আছে, এই 27, 26 আর হলো 24, আর আগে একটা দিচ্ছি কালকে শুক্রবার, তাও তো সময় নাই। কালকে তোমার তো ট্যাক্স, ট্যাক্স কি বাকি আছে কোনো অধ্যায়? হ্যাঁ স্যার, ওই যে মূল্য সংযোজন